এবারে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামল সৌদি। আমেরিকার সাথে জোট বেঁধে হামলা চালালো ইরাকে। মুসলিমরা কি নিজেদের বিরুদ্ধেই লড়াই করবে? ইরানকে 400-রও বেশি বিমান বিধ্বংসী মিসাইল দিচ্ছে চীন। খামেনির দেশের পাশে কি দুই পরাশক্তি রাশিয়া চীন? ভয়ে কেন আমেরিকা? ফিলিস্তিনি হত্যাকারী নেতানিয়াহুর বিরুদ্ধে এবারে ক্ষোভে উত্তাল খোদ ইসরায়েলের রাজপথ। তারা পারবে কি হত্যাযজ্ঞ বন্ধ করতে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামল সৌদি আরব। আমেরিকার সাথে জোট বেঁধে মঙ্গলবার তারা হামলা চালায় ইরাকে থাকা ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীর ওপর। এদিন ইরাকের 7টি প্রদেশে হামলা চালিয়ে 20 মিলিশিয়াকে হত্যা করে সৌদি মার্কিন বাহিনী। তবে যথারীতি চুপ বসে নেই ইরানও। জর্ডানে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে তেহরান। এমন পরিস্থিতিতে দাবি উঠেছে রাশিয়ার পর চীনও সরাসরি ইরানকে সামরিক সহায়তা দিতে যাচ্ছে। ফলে সংঘাত আরও ভয়াবহ রূপ নেয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। আমেরিকা ও ইরান কি দীর্ঘমেয়াদী যুদ্ধের পথে হাঁটছে? ইরানের সাথে কেন সৌদির বিশ্বাসঘাতকতা? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উস্কানিতে পা দিয়ে মুসলিমরা কি নিজেরা নিজেদের বিরুদ্ধে যুদ্ধ করবে? সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্টে বিস্তারিত। এবার ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ল সৌদি আরব। দীর্ঘ 5 মাস যুদ্ধ এড়িয়ে থাকলেও মঙ্গলবার ভোরে ইরাকে থাকা ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীর ওপর হামলা চালায় আমেরিকা ও সৌদি আরব। এদিন দুই দেশের যৌথ বাহিনী ইরাকের বাগদাদ, বসরা, নিনওয়াহ, কিরকুক, কারবালা, ওয়াসিদ ও দিয়ালা প্রদেশে ইরান সমর্থিত আধা সামরিক জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেস PMF এর অবস্থান লক্ষ্য করে টানা 1 ঘন্টা ধরে বিমান হামলা চালায়। এতে মিলিশিয়া গোষ্ঠীটির হতাহতের সংখ্যা 50 ছাড়িয়েছে। প্রশ্ন উঠেছে, টানা 5 মাস যুদ্ধ এড়িয়ে চলা সৌদি কেন হঠাৎ সংঘাতে জড়িয়ে পড়ল? আমেরিকা কি কৌশলে পুরো মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাত ছড়িয়ে দিতে চাইছে? ইরাকে হামলার পক্ষে সাফাই গেয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের দাবি, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক বাহিনী এবং সৌদি আরবের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ইরাকের 30টিরও বেশি ড্রোন হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর মদদে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো সৌদি আরব ও মার্কিন বাহিনীর ওপর হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেছে সেন্টকম। সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় অযৌক্তিক হামলা চালানোই ইরাকে হামলা চালাতে বাধ্য হয়েছে বলে দাবি করেছে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সরাসরি ইরানে হামলা না চালালেও হরমুজ প্রণালীতে ইরানের বন্দরগামী জাহাজে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী। ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী IRGC। ইরানের ছোড়া 5টি মিসাইল ভূপাতিতের দাবি করেছে জর্ডান। মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও তেহরানের ড্রোন হামলা প্রতিহতের দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। হামলার দায় স্বীকার করেছে ইরানের বিপ্লবী বাহিনী। এর আগে হরমুজ প্রণালীতে ইরানগামী জাহাজে হামলা চালিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলে কড়া জবাব দেওয়ার হুমকি দিয়েছিল IRGC। নতুন করে পাল্টাপাল্টি হামলায় যখন আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য, তখন ইরানকে সরাসরি অস্ত্র সহায়তা দিতে যাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন, এমনটাই দাবি উঠেছে। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যেই চীনের তৈরি কাঁধে বহনযোগ্য 400টির বেশি বিমান বিধ্বংসী মিসাইল ইরানে পৌঁছাবে। এর আগে ইরানের আরেক মিত্র রাশিয়ার বিরুদ্ধেও তেহরানকে সরাসরি অস্ত্র সহায়তা দেওয়ার অভিযোগ তুলে কাস্পিয়ান সাগরে ইরানি একটি জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। বিশ্লেষকরা বলছেন, নতুন করে যুদ্ধ শুরু হলে দুই পরাশক্তি চীন ও রাশিয়ার কাছ থেকে সরাসরি সামরিক সহায়তা পাবে ইরান। আর মার্কিন হামলার জবাবে শুধু মধ্যপ্রাচ্য জুড়ে হামলা নয়, হরমুজ প্রণালী নিয়ে ওমানের নয়া যৌথ বন্দোবস্তের প্রস্তাব ফিরিয়ে দিয়ে খামেনির দেশ আবারও বুঝিয়ে দিল, ইরানিরা কারো কাছেই মাথা নোয়াবে না। হরমুজে আগেও ইরানের একচ্ছত্র আধিপত্য ছিল, ভবিষ্যতেও তাই থাকবে। ওমানের পক্ষ থেকে পাওয়া যৌথ প্রস্তাবের জবাবে হরমুজ প্রণালীর একটি রুট পুরোপুরি এবং অন্য একটি রুটের কিছু অংশ নিজেদের নিয়ন্ত্রণে রাখার প্রস্তাব দিয়েছে তেহরান। খামেনির দেশ যেভাবে হরমুজে নিজেদের আধিপত্য ধরে রেখেছে, ঠিক সেভাবেই এবার মধ্যপ্রাচ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ জলপথ বাব আল মান্দেও একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
ইরানের মতোই বাব আল মান্দ দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের পরিকল্পনা করছে তারা। সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় একের পর এক হামলা, হরমুজের পর বাব আল মান্দ পুরোপুরি অচল হওয়ার শঙ্কায় এরই মধ্যে বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। আর মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে আরও বড় যুদ্ধ শুরুর যে আশঙ্কা করছেন বিশ্লেষকরা, তা সত্যি হলে আবারও ভয়াবহ তেল সংকটে পড়বে গোটা বিশ্ব। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে এবার আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে লড়তে ইরানকে 400-রও বেশি বিমান বিধ্বংসী মিসাইল দিচ্ছে চীন। কয়েকটি সূত্রের বরাত দিয়ে এমন বিস্ফোরক তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তারা বলছে চীনের তৈরি শত শত কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী মিসাইল পাচ্ছে তেহরান। তবে এমন দাবি অস্বীকার করেছে চীন। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে কয়েক মাস ধরে চলা সামরিক উত্তেজনার পর নিজেদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা দ্রুত শক্তিশালী করার পদক্ষেপ নিয়েছে ইরান। এ লক্ষ্যে চীনের তৈরি কাঁধে বহনযোগ্য বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ম্যান প্যাডস সংগ্রহের উদ্যোগ নিয়েছে তেহরান। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে পাকিস্তান ভিত্তিক সামা টিভি জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এসব ক্ষেপণাস্ত্রের প্রথম চালান ইরানে পৌঁছাতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির আওতায় ইরান 300 থেকে 400টি ম্যান প্যাডস সংগ্রহ করবে। এর মধ্যে QW-12 ও FN-16 মডেলের ক্ষেপণাস্ত্র রয়েছে। পুরো চুক্তির আর্থিক মূল্য ধরা হয়েছে প্রায় 60 থেকে 70 মিলিয়ন মার্কিন ডলার। সামরিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সংঘাতে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা ও কৌশলগত অবকাঠামোতে হামলার পর দেশটির স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে ওঠে। ফলে এখন দ্রুত মোতায়েনযোগ্য ও তুলনামূলক কম ব্যয়ে কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে তেহরান। সূত্রগুলোর দাবি, এই চুক্তি বাস্তবায়নে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে হংকং ভিত্তিক প্রতিষ্ঠান ঝংসিং বাওসাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট। প্রতিষ্ঠানটি ইরানি কর্মকর্তাদের সঙ্গে চীনা সরবরাহকারীদের যোগাযোগ স্থাপনে সহায়তা করেছে বলে জানা গেছে। যদিও চুক্তির আনুষ্ঠানিক নথি বা সরাসরি সরকারি নিশ্চিতকরণ এখনও প্রকাশ্যে আসেনি। এদিকে এ ব্যাপারে চীনের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্র সরবরাহের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেছে। বেইজিংয়ের দাবি, তারা সবসময় আন্তর্জাতিক সংঘাতের শান্তিপূর্ণ সমাধান এবং আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে। ফলে ইরানে এ ধরনের অস্ত্র সরবরাহের অভিযোগ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি তাদের। একই সঙ্গে পাকিস্তানের সামরিক জনসংযোগ বিভাগ ISPRও এ বিষয়ে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, চীন থেকে ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থানান্তরে পাকিস্তান জড়িত এমন দাবি সম্পূর্ণ মনগড়া ও অসত্য। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে পাকিস্তানকে সম্ভাব্য ট্রানজিট রুট হিসেবে উল্লেখ করা হয়। ইসলামাবাদ এ ধরনের দাবি প্রত্যাখ্যান করেছে। বিশ্লেষকরা বলছেন, ম্যান প্যাডস আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর একটি প্রতিরক্ষা ব্যবস্থা। এগুলো কাঁধে বহন করে সহজেই এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায় এবং খুব অল্প সংখ্যক জনবল দিয়েই পরিচালনা করা সম্ভব। স্থায়ী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় এগুলো দ্রুত মোতায়েন করা যায় এবং অবস্থান পরিবর্তনের সুবিধা থাকায় শত্রুপক্ষের জন্য শনাক্ত ও ধ্বংস করা তুলনামূলক কঠিন। বিশেষ করে নিচু আকাশসীমা দিয়ে উড়ে যাওয়া যুদ্ধবিমান, হেলিকপ্টার ও ড্রোন প্রতিহত করার ক্ষেত্রে এসব অস্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। QW-12 ও FN-16 উভয়ই ইনফ্রারেড নিয়ন্ত্রিত কাঁধ থেকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র। লক্ষ্যবস্তুর তাপ শনাক্ত করে এগুলো আঘাত হানতে সক্ষম। সাম্প্রতিক বছরগুলোতে যুদ্ধক্ষেত্রে ড্রোন নির্ভর হামলা এবং স্বল্প উচ্চতায় বিমান অভিযানের হার বেড়ে যাওয়ায় এ ধরনের প্রতিরক্ষা ব্যবস্থার কৌশলগত গুরুত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সামা টিভি জানায়, এসব ক্ষেপণাস্ত্র সরবরাহের সম্ভাব্য রুট নিয়ে নানান রকম জল্পনা রয়েছে। নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, প্রাথমিক চালান চীনের পশ্চিমাঞ্চলীয় উরুমকি থেকে বিমানযোগে পাঠানো হতে পারে এবং পরে পাকিস্তানের ভেতর দিয়ে ইরানে পৌঁছানোর সম্ভাবনা বিবেচনায় রয়েছে। তবে এই রুট সম্পর্কে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি সরবরাহের সম্ভাব্য বাধা এড়াতে স্থলপথ ব্যবহার করে চীনা সামরিক সরঞ্জাম নেয়ার বিকল্প বিবেচনা করছে ইরান।
সামগ্রিকভাবে বিষয়টি এখনো বিভিন্ন সূত্র নির্ভর তথ্যের উপর নির্ভরশীল। এ নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্যে ভিন্নতা থাকলেও সাম্প্রতিক সংঘাতের জেরে ইরান যে তার স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে তা নিয়ে প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে তেমন দ্বিমত নেই। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ইরান কি এবারে রাশিয়ার সাথে মিলে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ছে? বিশ্বে কি আরও একটি যুদ্ধের ময়দান তৈরি হবে? কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলার আর এর জেরে তেহরানের কড়া হুমকির পরে উঠেছে এই প্রশ্ন। ইরান ও ইউক্রেন উত্তেজনা আঞ্চলিক নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে বলে মত বিশ্লেষকদের। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। এতদিন ভূ রাজনীতির মানচিত্রে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর মধ্যপ্রাচ্যের সংঘাত চলছিল দুটি আলাদা সমান্তরাল রেখায়, কিন্তু ইরানের জাহাজে ইউক্রেনের আকস্মিক হামলার পর দুটি আলাদা রণক্ষেত্র এক ফ্রেমে এসে দাঁড়িয়েছে। গত 25 জুলাই কাস্পিয়ান সাগরে ইরানের একটি মালবাহী জাহাজে হামলা চালায় ইউক্রেনের দাবি, হামলার শিকার জাহাজটি ইরান থেকে রাশিয়ায় সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। তবে ইরান এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে এটি একটি বাণিজ্যিক জাহাজ। হামলায় একজন নাবিক নিহত হয়েছেন বলেও জানিয়েছে তেহরান। ঘটনার পর ইরানি কর্মকর্তারা ইউক্রেনের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানান এবং হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন। জবাবে ইউক্রেন জানিয়েছে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় দীর্ঘদিন ধরে সামরিক সহায়তা দিয়ে আসা ইরান এখন নিজেকে ভুক্তভোগী হিসাবে উপস্থাপন করতে পারে না। এ নিয়ে 29 জুলাই একটি প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস, যেখানে বলা হয় এই হামলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে সরাসরি এক সূত্রে বেঁধে ফেলেছে। এতদিন দুই অঞ্চলের মধ্যে যে পরোক্ষ ও ছায়াযুদ্ধ চলছিল তা এই ঘটনার মাধ্যমে সরাসরি ও উন্মুক্ত সংঘাতে রূপ নিয়েছে। নিউ ইয়র্ক টাইমস সতর্ক করে জানিয়েছে হরমুজ প্রণালী এবং লোহিত সাগরে আগে থেকেই বাণিজ্য জাহাজ সংকট চলছিল। এখন কাস্পিয়ান সাগর ও কৃষ্ণ সাগরে এই ধরনের হামলা বিশ্ব বাণিজ্য ও শিপিং নেটওয়ার্ককে আরও ঝুঁকিপূর্ণ ও অস্থির করে তুলবে, যা জ্বালানি ও পণ্য পরিবহনে বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি করবে। এদিকে চলমান সংঘাতের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পৃথকভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। হোয়াইট হাউস বৈঠক দুটিকে ইতিবাচক ও ফলপ্রসূ বলে উল্লেখ করেছে। সাম্প্রতিক মাসগুলোতে ইরান ও লেবানন ইস্যুতে মতপার্থক্যের কারণে ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্ক কিছুটা শীতল হয়ে উঠেছিল। ট্রাম্প একাধিকবার লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং যুদ্ধবিরতি উপেক্ষার সমালোচনা করেছেন। তবে ট্রাম্পের সাথে বৈঠক শেষে নেতানিয়াহু ইসরায়েলি গণমাধ্যমকে বলেন, যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের সঙ্গে এটি তার সেরা বৈঠক। ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, এই অভিন্ন লক্ষ্যসহ আরও কয়েকটি বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে। বিশ্লেষকদের মতে রাশিয়া ইরানের সামরিক সহযোগিতা, ইউক্রেনের পাল্টা প্রতিরোধ এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি সব মিলিয়ে আলাদা দুটি সংঘাত এখন ধীরে ধীরে একই ভূরাজনৈতিক সংকটের অংশ হয়ে উঠছে। কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলার ঘটনাটি সেই পরিবর্তনেরই সবচেয়ে তাৎপর্যপূর্ণ ইঙ্গিত। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এদিকে ফিলিস্তিনি গণহত্যাকারী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আবারও রাজপথে নেমেছে খোদ ইসরায়েলি জনতা। নেতানিয়াহুর বিরোধিতা করে রাজধানী তেল আবিবের রাস্তায় নেমে পড়ে শত শত ক্ষুব্ধ বিক্ষোভকারী। তারা অবিলম্বে ফিলিস্তিনিদের গাজা ও পশ্চিম তীরে দখলদারিত্ব বন্ধের দাবি জানায়। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশের সাথে সংঘাতেও জড়িয়ে পড়ে ইসরায়েলিরা। সাধারণ ইসরায়েলিরা কি পারবে ফিলিস্তিনি হত্যাকারী নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে? গোটা বিশ্ব যা পারেনি তারা কি পারবে তাই করতে? নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। আবারও গাজায় হত্যাযজ্ঞ শুরু করছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির মধ্যেই এবার গাজা শহরে মসজিদে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী।
বিশ্লেষকদের ধারণা, অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে কট্টর ডানপন্থীদের সমর্থন পেতে নতুন করে গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উস্কানিতে সাধারণ ফিলিস্তিনিদের উপর সশস্ত্র হামলা শুরু করেছে অবৈধ বসতি স্থাপনকারীরা। দেয়া হচ্ছে মসজিদ, বাড়িঘর, ফসলি জমিতে আগুন, হত্যা করছে সাধারণ বাসিন্দাদের। এই প্রহসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে খোদ ইসরায়েলের জনগণই। রাজধানী তেল আবিবে রাস্তায় নেমেছে শত শত বিক্ষোভকারী। কি বলছে বিক্ষুব্ধ সাধারণ ইসরায়েলিরা? তেল আবিবের ব্যস্ত সড়ক জুড়ে জড়ো হন শত শত বিক্ষোভকারী। হাতে থাকা বিভিন্ন প্লেকার্ড, ব্যানারে ছিল ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানো বার্তা। কেউ কেউ সহিংসতা বন্ধ করো, দখলদারিত্বের অবসান চাই এমন স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীদের দাবি, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা দিন দিন বেড়েই চলেছে, অথচ তা ঠেকাতে নির্বিকার নেতানিয়াহুর সরকার। বিক্ষোভের এক পর্যায়ে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে এগিয়ে আসে ইসরায়েলি পুলিশ। এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। কয়েকজন বিক্ষোভকারীকে জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত পুলিশ এলাকা নিয়ন্ত্রণে আনলেও বিক্ষোভকারীরা তাদের প্রতিবাদ অব্যাহত রাখেন। বিক্ষোভকারীদের অভিযোগ, গাজায় চলমান যুদ্ধের আড়ালে পশ্চিম তীরে ফিলিস্তিনি গ্রামগুলোতে হামলা, অগ্নিসংযোগ এবং প্রাণঘাতী সহিংসতার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। এসব হামলায় সাধারণ ফিলিস্তিনিরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি করেন তারা। আমরা এখানে এসেছি কারণ গত কয়েক মাস ও বছর ধরে পশ্চিম তীরে আমরা যা দেখছি তা ভয়াবহ। এটা অনৈতিক। আমরা বিশ্বাস করি এটি কেবল ফিলিস্তিনিদেরই বিপন্ন করছে না, আমরা জাতিগতভাবে তাদের নির্মূল ও বাড়িঘর থেকে উচ্ছেদ প্রত্যক্ষ করছি, যা একদমই উচিত নয়। দিন দিন বেড়েই চলেছে পশ্চিম তীরের সাধারণ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীদের নির্মম অত্যাচার ও জাতিগত নিধনের চিত্র। জাতিসংঘের তথ্য অনুযায়ী চলতি বছরে বসতি স্থাপনকারীদের হামলা সংশ্লিষ্ট ঘটনায় অন্তত 18 জন ফিলিস্তিনি হত্যার শিকার হয়েছেন। আর ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি প্রকৃত সংখ্যা আরও বেশি। তাদের হিসাব অনুযায়ী বছরের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত 20 জন ফিলিস্তিনি বসতি স্থাপনকারীদের হামলায় প্রাণ হারিয়েছেন। নাইম আহমেদ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ভারতে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। 48 ঘণ্টায় দ্বিতীয়বারের মতো আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে দলটি। সাম্প্রতিক আন্দোলনে অংশগ্রহণকারীদের ধরপাকড়ের ঘটনায় সুপ্রিম কোর্ট ও কেন্দ্রীয় সরকারের সাথে তেলাপোকাদের টানাপোড়েন আরও জটিল হচ্ছে। আর ধরপাকড়ের পক্ষে বক্তব্য দিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। 25 জুলাই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর প্রশ্ন ফাঁস বিরোধী সিজেপির প্রায় 50 দিনের আন্দোলন স্থগিত শুরু হলে পুলিশি ধরপাকড় শুরু হয়। আবারও আন্দোলনের হুঁশিয়ারি এলে সোমবার গভীর রাতে বৈঠক করে ধরপাকড় অবিলম্বে থামানোর প্রতিশ্রুতি দেন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা। এর 24 ঘণ্টা না যেতেই প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দেব। দিল্লি পুলিশকে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপির প্রভু ভক্ত চাকর বলে কটাক্ষ করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছে সিজেপি। এমনকি ধরপাকড়ের পক্ষে সুপ্রিম কোর্টের সম্মতিরও নিন্দা জানানো হয়। পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের মামলায় শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তী নির্দেশে বলা হয়, কারা দায়ী তা শনাক্ত না হলে তদন্ত অর্থহীন। তাই সীমা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এদিকে ধরপাকড়ের সমর্থনে বুধবার রাজ্যসভার অধিবেশনে বক্তব্য দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জেপি নাড্ডা। তিনি বলেছেন, আন্দোলন করতে নামলে পুলিশি পদক্ষেপের জন্য প্রস্তুত থাকতে হবে। জাপানের দক্ষিণাঞ্চলীয় কুমামোতো শহরের কাছে 7.1 মাত্রা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 13 জন ছাড়িয়ে গেছে। গেল 24 ঘন্টায় 100-এরও বেশি আফটারশক অনুভূত হয়েছে। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। তাদের খোঁজে অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকর্মীরা। ভূমিকম্পটির গভীরতা ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার নিচে হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার সকালে রাজধানী টোকিওতে নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কমপক্ষে 13 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি বলেন, বাকিদের উদ্ধার করতে সময়ের সাথে যুদ্ধ চলছে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের অক্ষত অবস্থায় উদ্ধারের জন্য মাঠ পর্যায় থেকে সর্বোচ্চ চেষ্টার আশ্বাস দিয়েছেন তিনি। ভূমিকম্পের ক্ষতিগ্রস্ত একটি শপিং মল থেকে অন্তত 8 জন উদ্ধার করার পর বিস্ফোরণ হয়। এতে ভবনটির একদিক ধসে পড়ে, আটকা পড়েন অনেকে। এরপর ওই ভবন ঘিরে তল্লাশি কার্যক্রমে যুক্ত হন 170 সেনা সহ 5,500-এর বেশি উদ্ধারকর্মী। এছাড়া নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজের একটি ভবনে চিমনি ক্ষতিগ্রস্ত হয়ে মৃত্যু হয়েছে অন্তত 5 জনের। মঙ্গলবার জাপানের দক্ষিণাঞ্চলীয় কুমামোতো
মতো শহরের কাছে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 7.1। এর পরই 2,60,000-এর বেশি মানুষকে অবিলম্বে জরুরি আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন। ভূমিকম্পে ফাটল দেখা দেয়, ধসে পড়ে অনেক ভবন, সেতু আর রাস্তাঘাট। বিদ্যুৎ সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়ে চরম ভোগান্তিতে পড়েন হাজারো অধিবাসী। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।